টিপ চেঁচামেচি শুনে রিসাকে ডাক দেয়, ততক্ষণে মেয়েটা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। মেয়েটা সোজা টিপের রুমের মধ্যে হনহন করে ঢুকে পড়ে। টিপ বুঝতে পারার আগেই মেয়েটা টিপকে গিয়ে জড়িয়ে ধরে পিছন থেকে। হা হা, পাঠকরা ভয় আছিল, ভাবছে এটা আবার হিমিকা কিনা। টিপ নড়তেও পারে না, এমনভাবে ধরছে। হয়েছে হয়েছে, এখন ছাড়, তুই তো আমায় মেরাই ফেলবি দেখছি। ভাবি, তোমাকে কতদিন পর দেখলাম বলো তো। আরে বদমাস ভাইটা কই রে? ওরে আমি আস্ত গিলে খাবো, আমাকে এয়ারপোর্টে আনতে যাওয়ার কথা ছিল। আরে তুমি যে আসবে আমাকে আগে বলবে তো নাকি? আবার জড়িয়ে ধরে টিপকে। ভাবি সারপ্রাইজ ছিল, আমার পাখিটা তো একদম গুলুমুলু কিউট হয়ে গেছে, আর আমার বাবাই আসবে পৃথিবীতে, আমি তাকে না দেখতে পেয়ে আফসোস করব, এটা হচ্ছে না। ওকে মাই ডিয়ার ভাবি যান, হেসে হেসে বলল কথাগুলো। হেই ফুপি, আন্টস, অর হিমেল অর হিয়া, তুমি যে হও না কেন, কেমন আছো তুমি সোনা? টিপের পেটের কাছে গিয়ে কথা বলছে। এই যে তুমি কি মাম্মামকে কিক মারো? ইয়া বড় বড় কিক দিবা, হি হি, আমি কে চিনতে পেরেছ তো? আমি তোমার আন্টি উমম, তোমার মাম্মারের কাছে এতদিন ছিলাম না বলে ভুলেই গেছে আমাকে। আচ্ছা হিয়া উমম না হিমেল, ওকে তুমি যে হও, আমি কিন্তু তোমাকে ক্রিকেটার বানাবো, বুঝলে? মাম্মামকে বলে দিবা বকাবকি চলবে না, সারাক্ষণ আন্টির সাথে থাকবে ওকে। টিপ মেয়েটার কানে ধরে বলল। হয়েছে পাকামো, এবার আমার বেবির জন্য কি এনেছ শুনি? অনেক তো বললে, এবার দেখাও দেখিনি। আহোহো, ভাবি লাগছে। ওকে ওকে, এই ঝুম মামনি আসেনি? ট্যানটানা, চোখ বন্ধ ওকে। টিপের মামনি মানে শাশুড়িমা এসে টিপের সামনে দাঁড়িয়ে পড়ে। টিপ চোখ বন্ধ করেই হেসে দেয়, তারপর মামনিকে সালাম করতে গেলে মামনি টিপকে বাধা দেয়। টিপ, ছি, তুমি একালের মেয়ে হয়েও প্রেগন্যান্ট অবস্থায় ঝুঁকে আমাকে সালাম করতে আসছিলে, খুব করে বকে দিব কিন্তু। টিপ খুশি হয়ে জড়িয়ে ধরে শাশুড়িকে। মামনি, তোমায় কত মিস করছি জানো? আমি একা একা কত কষ্ট পেয়েছি। আমার মেয়েটা আমাকে ভুলে গেলেও আমি কি আমার মেয়েটাকে ভুলতে পারি? আজ ঝুম এসেছে, ওকে সাথে করেই নিয়ে এলাম, আমার নাতনির মুখ দেখব, তার জন্য কাঁথা বানাতে হবে তো। টিপ কেঁদে দেয়, মামনিকে জড়িয়ে ধরে। কি মাকে খুব মনে পড়ছে তাই না? হুম, জানো মামনি, তুমি না থাকলে আমি এতদিন বাঁচতে পারতাম না, মা আমাকে ক্ষমা করবে বলো? কত কষ্ট পেয়েছে আমার জন্য। টিপ, তোমাকে আগেও বুঝিয়েছি, বাবা মায়েরা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তুমি তো শোন না কথা। আচ্ছা, আমি নিজে গিয়ে বেয়ানকে বলে আসব। এখন চলো বসো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, হিমান্ত তোমার খেয়াল রেখেছে তো? হুম, হিমান্ত অফিসে গেছে, আমি ফোন করে বলে দিচ্ছি আসতে। না থাকে, সময় হলে আসবে। এখন চলো, আমি ফ্রেশ হয়ে এসে তারপর মা মেয়ে মিলে গল্প করব কেমন? ওকে ঠিক আছে। আমাকে এখন ভুলে গেলে ভাবিকে পেয়ে থাকব না আমি, অভিমান করে বলল ঝুম। ওরে আমার ননদিনী কালনাগিনী, অভিমান হয়েছে? আপনার জন্য তো আমার পুচকু আসতেছে, সারাক্ষণ মনে রাখবে আপনাকে। শিখিয়ে দেব তাকে, সে যেন জ্বালায় ইচ্ছে মতো। হুমম, হাহা, পারবে না, আমার ভাইয়ের ছেলে মেয়ে আমার কথা মতোই চলবে। তাই না বলো আন্টস, পেটের কাছে কান নিয়ে। এই ভাবি কিক দিল এখন, তাই না? এক্সাইটেড হয়ে। হুম, তার মানে ও আমার কথায় সাড়া দিয়েছে। হয়েছে পাগলি একটা, যাও ফ্রেশ হয়ে নাও। ওকে আসছি, তুমি রেস্ট নাও কেমন? হুম, যাও। টিপ বিছানায় বসে বসে ভাবে, ওর বোনের সাথেও এমন খুনসুটি ভালোবাসা মিশ্রিত থাকত, কতদিন কাটত দুজনে মারামারি করে, আবার অভিমান করে দুজন দুদিক ফিরে থাকত।
টিপকে হিমান্তের চাকরির জন্য দূরে থাকতে হয়। টিপের শাশুড়িকে হিমান্ত ফোন করে আসতে বলেছে, কারণ টিপের কন্ডিশন ভালো না। আর টিপের ননদ ঝুম বাহিরে থাকে হাজবেন্ডের সাথে। টিপকে খুব ভালোবাসে, টিপের শাশুড়িও টিপকে ভালোবাসে। টিপের মনটা একদম ভালো হয়ে যায়। প্রেগনেন্সির সময় একটা মেয়েকে অনেক যত্ন করে আগলে রাখতে হয়। একটা প্রাণের মধ্যে আরও একটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে বেড়ে ওঠে, প্রকৃতির এক অপূর্ব ক্ষমতা। নারী, তুমি বড় মহান। মেয়ে হয়ে জন্মেছ, হয়েছ কারো বোন, কারো আদরের মেয়ে। বড় হয়ে তুমি সয়েছ প্রাকৃতিক এক অসহ্য যন্ত্রণা, পিরিয়ডের মতো যন্ত্রণাকেও লোকচক্ষুর আড়াল করে হাসি মুখে সবার সামনে ঘুরে বেরিয়েছ। তারপর তুমি যখন ঘরের বড় মেয়ে, তোমার উপর রয়েছে অনেক দায়িত্ব। তুমি ছোট থেকেই শিখেছ সংসার, সন্তান। বড় হয়ে তুমি ভালোবাসার জন্মস্থান, নিজের কলিজার বাবা মাকে ছেড়ে অচেনা একটা পরিবেশে অপরিচিত সব লোকের মাঝে নিজেকে মানিয়ে নিয়েছ। বিয়ের সময় যখন ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরে এক পা রেখেছ, কলিজা ছিঁড়ে যাচ্ছিল তোমার, তবুও তুমি নারী তাই মেনে নিয়েছ সেই সামাজিক নিয়মের বেড়াজাল। ছোট বোনটার, ভাইটার মুখের দিকে তাকিয়েছ যখন মনে পড়ে গেছে তোমার ছেলেবেলা। যখন সাউন্ডবক্সে গান প্লে করছে, আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি, সবাই আনন্দ করলেও এই গানের সুরটা তোমার কলিজায় বিঁধেছে। যখন তুমি মা বাবার মুখের দিকে তাকিয়েছ, আর পারোনি নিজেকে সামলাতে, ডুকরে কেঁদে উঠেছ, কিংবা সেন্সলেস হয়ে গেছ সইতে না পেরে। তারপর সেন্স আসলে তুমি নিজেকে আবিষ্কার করেছ এক অপরিচিত জগতে। আর তোমাকে সেখানে প্রতিনিয়ত ধাপে ধাপে নিজেকে মানিয়ে আর মেনে নিতে হয়েছে। মেনে নেয়া আর মানিয়ে নিতে নিতেই নারী আজ তুমি ক্লান্ত। তবুও তুমি এতেই সুখ খুঁজে নিয়েছ। তারপর যখন সন্তান জন্ম দিয়েছ, তখনকার তোমার জীবনের বাকিটা স্বপ্ন সন্তানকে ঘিরেই হয়েছে। অপারেশন টেবিলে যখন তোমাকে রাখা হয়েছে, নারী তুমি ভেবেছ আমার যা হয় হোক, আমার সন্তান যেন সুস্থ থাকে। এর নামই নারী। আর যখন এই সন্তান তোমার হাত ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তখন নারী তুমি নিজেকে প্রশ্ন করেছ, সারা জীবন তুমি কি করেছ? তুমি কিছুই অর্জন করতে পারোনি। তুমি নারী, তাই তুমি মমতাময়ী মা, তুমি আদরের বড় বোন। তুমি সংসারের দায়িত্বশীল স্ত্রী, কারো বৌমা, কারো আদরের ভাবি, কিন্তু সবার আবদারের ফাঁকে তুমি তোমার আবদারটা বলতেই ভুলে গেছ। তাই একজন পুরুষ হিসেবে তোমার দায়িত্ব নেয়া স্বামীও যদি তোমার দায়িত্ব ভুলে গিয়েও মাঝরাতে হাতটি ধরে বলেছে, বউ আজ ভুলে গেছি কাল ঠিক এনে দিব, হাসিমুখে তাকে বলেছ, আমি তো মজা করে বলছি, আনতে হবে না, তুমি আমার সামনে থাকলেই খুশি আমি। কজন বোঝে এটা? কেউ বোঝে, কেউ বা বুঝেও বোঝে না। ঝুমের ডাকে টিপের ভাবনার ঘোর কাটে। ভাবি খাবার সময় হয়েছে তো, চলো খাবে। টিপ ঝুমের মুখের দিকে তাকিয়ে আছে হা করে। অপসোস ইসস, আমি তো ভুলেই গেছি। বাচ্চাদের মতো করে কান ধরে সরি বলছে ঝুম, ঠিক হিমান্তের মতো করে। টিপ হো হো করে হেসে দেয়। ঝুম একটা চোখ টিপ দিয়ে বলে, পিকচার আভি বাকি হে মেরা পেয়ার কা ভাবি। আগে আগে দেখো হোতা হে কেয়া, বলেই সরে যায়। টিপ অবাক হয়ে তাকিয়ে আছে। হিমান্ত মুচকি হাসি দিয়ে ঝুমের মাথায় ছোট্ট করে একটা বাড়ি দেয়। বড্ড পাজি হয়েছিস তো তুই, যা ভাগ। ভাইয়া, তোকে আমি আরো সুযোগ করে দিলাম, আর তুই আমার ওকে আমি বলে দেব। তোর ও ওকে না, তুই বল গিয়ে যা, আমার ও ওকে আমি নিয়ে যেতে পারবো, তোর সুযোগ করে দিতে হবে না। পাকামো করে, এই তুই তো এখনো পিচ্ছি নাক থেকে এই ছিয়াক। ভাবি, ভাইয়ারে বকে দাও তো, পাজিটা কি বলে আমি নাকি এখনো ছোট, কান্নার ভান করে।
আমার এখন বিয়ে হয়ে গেছে হুম, আমার না ও আছে, আসবে দেখিস, হাসতে হাসতে বলল ঝুম। টিপ দুই ভাইবোনের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আচ্ছা হয়েছে, ঝুম অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওকে রাগানো যাবে না, বকব কিন্তু তাহলে। এই না হলে আমার ভাবি, সুইটু উম্মা হহ, ফ্লাইং কিস দিয়ে। এই তুই আমার বউকে কিস করলি কেন? তোর ও আছে না, তাকে কর গিয়ে। তাতে তোর কি হুম, ভেংচি কেটে চলে গেল ঝুম। আর টিপ হাসতে হাসতে শেষ। হিমান্ত টিপের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল, টিপও চুপ হয়ে গেল। বাইরের সব ঠিক থাকলেও দুজনের মধ্যে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়, তোলপাড় হয়ে যাচ্ছে সবকিছু। কেউই মুখ ফুটে বলছে না আমি বিচ্ছেদ নয়, আমি সারা জীবন তোমার সাথেই কাটাতে চাই। হিমান্ত টিপের কাছে এসে হাত বাড়িয়ে দিয়েছে। টিপের চোখ ছলছল করছে, কিসের জন্য সে নিজেও জানে না। হিমান্ত টিপকে হাত বাড়িয়ে না দিতে দেখে নিজেই টিপের হাত টেনে ধরে উঠাল। এক হাতে সাপোর্ট দিয়ে ধরল, টিপকে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে এলো। টিপ কিছু বলল না, হিমান্তের গায়ের গন্ধটা পাগল করে দিচ্ছে টিপকে, সেই চিরচেনা গন্ধ। মানুষের গায়ের গন্ধটাও একসময় আপন হয়ে যায়। তার স্পর্শে ভালোবাসা মিশ্রিত থাকে। টিপ জানে না কি হতে চলছে সামনে। টিপ ভবিষ্যতের কথা ভাবেও না, সবসময় ভাবে আজ কি হয়েছে, এখন কি হচ্ছে, একটু পরে কি হবে। কাল অতীত ভবিষ্যৎ খুব অদ্ভুত, আশা নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু বলা যায় না জীবনের মোড় কখন বদলে যায়। টিপের শাশুড়িমা হাসিমুখে টিপকে ধরে টেবিলে বসিয়ে দেয়। অনেকদিন পর তোকে কাছে পেয়েছি, আজ কোনো বাহানা নয়, এই সব খাবার খেতে হবে, আমি নিজে হাতে খাইয়ে দেব তোকে। টিপ ওর শাশুড়ির কথা শুনে চোখ বন্ধ করে ফেলে, মা ও যে এভাবেই বকত। জীবনের একটা ভুলে কতগুলো মানুষ কষ্ট পায়, বাবা মায়েরা হয়তো ভালোর জন্যই করেন, কিন্তু তবুও তারা কেন যে মেয়ের রিলেশনশিপ মেনে নিতে পারেন না, ছেলে যত ভালোই হোক। এক্ষেত্রে অনেকেই ভালোবাসা বিসর্জন দিয়ে সারা জীবন সংসারের আড়ালে চোখের পানি ঝরায়, না হয় একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে কষ্টটাকে আকাশে উড়িয়ে দেয়। টিপের শাশুড়ি টিপের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, টিপের চোখ এখন কি বলছে। তিনি টিপকে সুন্দর মতো খাইয়ে দিলেন। আমরা তো কেউই না, আমরা এখন পর হয়ে গেলাম বা ঝুম। এই তুই শেষে কিনা ভাবিকে হিংসে করছিস ঝুম, ছি এত বড় মেয়ে। মা কি বলো তুমি, ভাইয়া আজকে বলল আমি নাকি এখনো ছোট। হুম বুঝেছি, আয় তোকে খাইয়ে দিই। তা মা জামাই আসবে কবে বললি না তো। ঝুম খেতে থাকে। আরে রাখো জামাই, মেয়ে বাঁচলে জামাই হহুত পাবা। শোনো মেয়ের কথা, সবাই ঝুমের কথা শুনে হেসে দেয়। কতদিন পর সবাই একসাথে, ভালোই লাগছে, টিপের মনটা অনেক ভালো হয়ে গেছে, এতদিনে যে মেঘ জমেছিল মনের আকাশে তা আজ কেটে গেছে। হোক ক্ষণিকের জন্য, তাতে কি, শুকরিয়া তার কাছে যিনি আমাদের সুখ ও দুঃখ দেয়ার মালিক। সবকিছু তো তার ইশারাতেই হয়। এভাবে চলল কিছুদিন, টিপের দিনগুলো কেমন যেন চোখের পলকে কেটে গেল। সুখের সময়টা হয়তো বেশিদিন থাকে না মানুষের জীবনে। দেখতে দেখতে টিপের ডেলিভারি সময় হয়ে এসেছে, কিন্তু হিমান্ত আর টিপের মনের যে দূরত্বটা সেটা কমেনি। টিপকে তার শাশুড়ি আর ননদ খুব আগলে রেখেছে। তবুও যেন টিপের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সৌমিক নামের ছেলেটা আরও একবার ফোন দিয়েছিল হিমান্তকে, টিপকে যে বহুদিন দেখা হয় না, বড্ড ভালোবাসে যে। ভালোবাসা এমনই হয়, পৃথিবী উল্টে গেলেও তার প্রতি ভালোবাসা একটুও কমে না। প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সঠিক। ভালোবাসার জন্য কোনো স্থান কাল পাত্র ভেদে দিনক্ষণ ঠিক করতে হয় না।
একজন চোর, ডাকাত, খুনির মনেও কারো না কারো জন্য ভালোবাসা থাকে। সে হয়তো তোমাকে খুন করার জন্য সুপারি নিবে, কিন্তু সে তার সন্তান, স্ত্রী, মা বাবাকে খুব ভালোবাসে। তুমি তার কোনো সম্পর্কের কেউ হও না, তাই তোমাকে মারতে তার মায়া নাই হতে পারে। কিন্তু সে ও ভালোবাসতে জানে। রিয়েলিটি বড্ড বিচিত্র। আমার ইংলিশ টিচার বলতেন এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। সারা জীবন শিখেও যা অর্জিত হয় না, তা কখনো নিজের সাথে ঘটলে মনে গেঁথে থাকে। আর সেই এক্সপেরিয়েন্স সে কোনোদিন ভোলে না। টিপ তার জীবন থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছে। জীবনে যদি আর একবার জন্ম নেয়ার সুযোগ পেত, তাহলে প্রথমেই বাবা মায়ের বাধ্য সন্তান হতো। টিপ চুপটি করে শুয়ে আছে। রাত অনেক হল। ঝুম আর মামুনি তাদের ঘরে রেস্ট নিচ্ছে। কিন্তু সেই যে বিকেলে হিমান্ত বেরিয়েছে, আর কোনো খোঁজ নেই। চিন্তায় পড়েছে টিপ, মাকে বলবে কিনা ভাবছে। কিন্তু সাহস করতে পারছে না। মা হার্টের রোগী, চিন্তা করবেন। কখন থেকে ফোন করে যাচ্ছে কিন্তু সুইচ অফ বলছে। অফিসে ফোন দিয়েছিল ত্রিনা নামে মেয়েটির নাম্বারে, কিন্তু মেয়েটি ধরেনি। আবার দিবে কিনা ভাবছে। ভাবতে ভাবতে কল দিয়েই ফেলল। দুইবার রিং হওয়ার পরে রিসিভ করল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। কে বলছেন? আপনি চিনবেন না। আমি একটু ত্রিনা আপুর সাথে কথা বলতে চেয়েছিলাম। তিনি কি আছেন? আছে, একটু হোল্ড করুন, দিচ্ছি ডেকে। হ্যালো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম। জি বলুন। আপনি কে হন ত্রিনা আপুর? কেন, ত্রিনা আপনাকে বলেনি? আসলে, না, মানে আমি ত্রিনার হাজবেন্ড। টিপ অবাক হয়ে গেল ওনার কথা শুনে। হাজবেন্ড মানে ত্রিনা বিয়ে করেছে? এটা কি করে সম্ভব? আপনাকে তো চিনলাম না। আমি মিসেস হিমান্ত, ত্রিনা আপুর অফিসের কলিগ। হিমান্ত চিনেন তো তাকে? হ্যাঁ চিনি, খুব ভালো মানুষ সে, আর অনেক মিশুক প্রকৃতির। আচ্ছা, আজ রাখছি, পরে আপুকে নক করে নেব। আপনাকে এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। না, কি যে বলেন, আমি ত্রিনাকে ডেকে দিচ্ছি। থাক, আরেকদিন বলবো, এমনিতেই ফোন দিয়েছিলাম, বেচারি কাজ করছে, করুক। আসবেন একদিন আমাদের বাসায় বেড়াতে। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। টিপ কল কেটে ভাবছে তাহলে হিমান্ত কোথায় গেল। আর এসব কি শুনছি? ত্রিনা বিবাহিত, কিন্তু ও যে বলল ত্রিনাকে ভালোবাসে। তাহলে কি হিমান্ত আমাকে মিথ্যে কথা বলেছে? সব হিসেব গুলিয়ে যাচ্ছে। কিসের জন্য হিমান্ত ডিভোর্স চাচ্ছে? আর আমি বুঝতে পারছি না ওই মেয়েটার কথাই বা কেন আমাকে বলল। টিপ ঘড়ির দিকে তাকিয়ে আছে। রাত প্রায় ৩টা বাজে। এখনও হিমান্তের ফোন বন্ধ বলছে। চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে টিপ। কি হতে পারে ছেলেটার? কোনো বিপদ হলো না তো আবার? ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। টিপ ঘুমিয়ে আছে এলোমেলো হয়ে। সারারাত ঘুমোতে পারেনি মেয়েটা। অন্যদিকে হিমান্ত, সে কোথায় আছে কেউ জানে না। সকালে ঝুমের ডাকে ঘুম ভাঙ্গে টিপের। হাই সুইটু, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছে আমার ভাবিটা? যার ঘরে এমন একটা কালনাগিনী থাকে সে কিভাবে ভালো থাকে বলুন মহারানী? তাহলে কালনাগিনীকে বকে দেব, আমার ভাবিটাকে যেন না জ্বালায়। মুচকি হেসে। না, কালনাগিনীর এই দুষ্টু মিষ্টি ভালোবাসাই তো ভাবিটার মন ভালো হয়ে যায়। সে তো কালনাগিনীকে ভালোবাসে, তা কি কালনাগিনী জানে না? হুম জানে। তবে একটা গুড নিউজ আছে, গলা জড়িয়ে ধরে বলছে ঝুম। কি গুড নিউজ শুনি তো? বলবো? না বললে জানব কিভাবে? আমার হুম আমার, তারপর?
না মানে আমার ও আছে না, লজ্জা পেয়ে হেসে দিয়ে হুম তোমার ও আছে বুঝলাম, তারপর হাসলে বলবো না, মুখলো হাত দিয়ে। ওকে ওকে বাবা বলো। আমার ও আমায় বলেছে। হাত দিয়ে চোখ ঢেকে ফেলল ঝুম। না কিছু বলেনি, হে হে। ঝুমম ইয়ার্কি হচ্ছে, বলো বলছি। ওই আর কি বেবি আছে না, তার নাকি অনেক পছন্দ মানে। হুম আর একম তোতলিয়ে কথা বলতে হবে না, বুঝেছি সে কি বলতে চেয়েছে। তা কবে সুসংবাদটা পাব? ভাবি এখন না বলেছে, পরে সময় হোক তারপর। ভালো কথাই তো বলেছে। আচ্ছা ভাবি তোমার সাথে বকবক করেই যাচ্ছি, তা ভাইয়া কোথায়? কালকে কখন আসছে দেখিনি, নিশ্চয় লেট করছে। এখন কই নবাবজাদা? ঝুম একটা কথা বলতে চেয়েছিলাম তোমায়। বলে ফেলো, এত ভাবতে হয় নাকি? হুম বলবো, কিন্তু প্রমিস করো মাকে বলবে না। ডাল মে কুচ কালা হে। কি করছো বলতো দেখি। ঝুম তোমার ভাইয়া কাল রাতে বাড়িতে আসেনি। কি বলছো তুমি? তুমি একা আছো আর সে বাড়িতে আসেনি? অবাক হয়ে হুমম আমি অনেকবার ফোন দিয়েছি, কিন্তু দেখো কালকে রাত থেকেই বন্ধ বলছে ফোন। ঝুম আমি এখন কি করব, কোথায় খুঁজব ওকে? কেঁদে দেয় টিপ। আরে ভাবি তুমি কাঁদছ কেন? ভাইয়া কোনো কাজেও তো যেতে পারে, হতে পারে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তাই বলতে পারেনি। চিন্তা করো না, ভাইয়া বিয়ের আগেও মাঝে মাঝে এমন করত। আম্মু তো খুব বকত এজন্য। টিপ এবার চুপ হয়ে যায়। মাথায় অনেক চিন্তা। ত্রিনা নায় হিমান্ত অন্য কাউকে লাভ করে, আর না হয় আমাকে মিথ্যা বলেছে, কিন্তু কি লাভ মিথ্যা বলে? ও কি চায়? 6 মাসের আরও 2 মাস বাকি আছে। কি হবে সামনে, ভাবতেই ভয় কেঁপে ওঠে টিপ। ওর পেটে হিমান্তের সন্তান, কি আছে সন্তানের ভাগ্যে আল্লাহ তুমি সহায়। মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ বিপদ দিয়ে থাকেন। এজন্য বিপদে ভেঙ্গে পড়তে হয় না, বিপদে ধৈর্য ধারণ করতে হয়। কেননা ভেঙ্গে পড়লে সময়কালে মানুষ সঠিক নিশানা থেকে সরে যায়। এমনকি সে সিদ্ধান্তহীনতায় ভুগে ভুল কাজ করে ফেলে। তাই বিপদে আল্লাহর ইবাদত করতে হয়, আর আল্লাহর উপর বিশ্বাস রাখতে হয়। নিশ্চয় তিনি যা করেন ভালোর জন্যই করেন। টিপ নিজেকে সান্ত্বনা দিচ্ছে, তবুও চোখ বেয়ে পানি পড়ছে। আল্লাহ একদিন ঠিকই তার আকাশের মেঘ কাটিয়ে সোনালি আলো নিয়ে আসবে। সেদিন আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। টিপ উঠে ফ্রেশ হতে চলে যায়। চিন্তায় মাথাটা ধরেছে, কি করবে, কার কাছে ফোন দিবে, কিচ্ছু মাথায় আসছে না। ঝুম চলে যায় নিচে। ও নিজেও টিপকে সান্ত্বনা দিলেও নিজেরই এখন চিন্তা হচ্ছে, ভাইয়া অসুস্থ ভাবিকে রেখে বাইরে থাকবে, এটা তো কোনোদিনও সম্ভব না। কি হতে পারে ঝুম নিজেও জানে না কি করবে এখন। টিপ উঠে রুমের মধ্যে আস্তে আস্তে হাঁটছে, খুব কষ্ট হচ্ছে তবুও হাঁটছে। টেনশনে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি ভেবে টিপ আলমারি খুলে কিছু খুঁজছে, কিন্তু কি খুঁজছে নিজেও জানে না। যদি কোথাও কিছু পাওয়া যায় তাই ভেবেই টিপ আলমারির সব জিনিসপত্র খুঁজে দেখছে। হিমান্তের কিছু জামা কাপড়ও এখানে নেই, তার মানে হিমান্ত আগেই জানত সে আসবে না। সে প্ল্যান করেই গেছে, কিন্তু কাউকে জানিয়ে। চার্জার, পাওয়ার ব্যাংক, এমনকি ল্যাপটপ সবকিছুই নিয়ে গেছে। হিমান্ত তাহলে কি আমার থেকে পালানোর জন্য না বলে গেল? কিন্তু কেন? আমি তো ওকে বলিনি, কিংবা জোরও করিনি কোনো কিছু নিয়ে। কিচ্ছু মাথায় আসছে না। টিপ এবার ভেঙ্গে পড়েছে, কি করবে এখন। হঠাৎ টেবিলের উপর একটা ছোট খাম দেখতে পায় টিপ। কি আছে খামের ভেতরে?
টিপের বড্ড ভয় লাগছে, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, মনে হচ্ছে টিপ অতলে তলিয়ে যাচ্ছে। খামটা হাতে নিল টিপ, শরীর ঘেমে একাকার, হাত কাঁপছে টিপের। কি অপেক্ষা করছে ওর জন্য ও নিজেও জানে না। খামটা খুলতে গেলেই ওর ফোনটা বেজে ওঠে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছুটে যায় ফোনের কাছে। এমন সময় খামটা খুলতে গেলেই টিপের ফোন বেজে ওঠে, আর সাথে সাথে টিপের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। শত ভুল করলেও এই মন যে তোকেই ভালোবাসে, ভালোবাসা কি এমনই হয়? হয়তো বা টিপ খাম ফেলে ছুটে আসে ফোনের কাছে, তাড়াহুড়া করে আসতে গিয়ে টিপের পায়ের সাথে পা বেজে ধুম করে পড়ে যায়। টিপ জোরে একটা চিৎকার দেয়, সাথে সাথে প্রচণ্ড পেটে ব্যথায় চোখ থেকে পানি চলে আসে। ভয় টিপের বুকটা কেঁপে ওঠে, তার সন্তান বাঁচবে তো? টিপ নিজের ব্যথা ভুলে চিৎকার করে কাঁদতে, আমার সন্তান, আমার বাবু, ঝুম, রিসা, কই রে তোরা, আমার বাবুকে বাঁচা না, ঝুম, আমার সন্তান, চিৎকার করে কাঁদে টিপ। ব্লিডিং শুরু হয়ে যায়, পেটে প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে ওঠে টিপ। হাতের কাছে মোবাইলটা বাজতেছে, এতটুকু শক্তি নেই তোলার। টিপ পেটে হাত দিয়ে কাঁদছে, এতটা দিন কত কষ্ট করেছি, বাবু তোর কিচ্ছু হবে না দেখিস, বাবু মা আছে তো, তোর মা তোকে নিয়েই বাঁচবে, তুই মাকে ক্ষমা করে দিস বাবু, মা তোকে ব্যথা দিয়েছে। মা সাবধান হয়ে চলেনি। আমার বাবু তোর কিচ্ছু হবে না, তুই পৃথিবীর আলো দেখবি, তুই তোর মাকে দেখবি, ডুকরে কেঁদে ওঠে টিপ। প্রচণ্ড পেটের ব্যথায় টিপ সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে চিৎকার করে। চিৎকার শুনে ঝুম, রিসা, টিপের শাশুড়ি সবাই চলে আসে। টিপের অবস্থা দেখে সবার চোখে পানি চলে আসে। মা বুঝি এমনই হয়? সন্তানের চিন্তায় নিজের কথাও ভুলে যায়। টিপকে সবাই মিলে ধরে বিছানায় শোয়ায়। টিপের তলপিঠে প্রচুর ব্যথা করছে, আর বারবার বলছে, মা আমার বাবু বাঁচবে তো মা? মা আমি পারবো না ওকে পৃথিবীর আলো দেখাতে বলো। মা বলো আমি ওকে কোলে নিতে পারবো না। মা আমার ডাক্তারকে বলে দিবা, আমাকে না বাঁচাতে পারলেও ওকে যেন বাঁচায়, মা আমিও যে বাঁচব না ওকে না পেলে। আমি কার আশায় বাঁচব মা? টিপ মা তুই শান্ত হ, দেখিস তোর কিচ্ছু হবে না, আমি এখনই তোকে হাসপাতালে নিয়ে যাব। ঝুম টিপের অবস্থা দেখে কান্না করে দিয়েছে। রিসা টিপের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অ্যাম্বুলেন্সকে ফোন করে আসতে বলা হয়েছে। টিপের হাত পা অবশ হয়ে আসছে। মুখ নড়লেও গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ঝুম টিপকে পানি খাওয়ালো। ওর যে কত কষ্ট হচ্ছে। কাল রাতেও ঝুম বাবুর কথা বলতেছিল টিপের সাথে, এখন বাবুর যদি কিছু হয় ভাবিকে কিভাবে সামলাবে ঝুম। টিপ এবার চুপ হয়ে গেছে, ব্যথা অনুভব হচ্ছে না। সে কি অন্য কোনো জগতে চলে যাচ্ছে? টিপের চোখ বেয়ে অনবরত পানি পড়ছে, কষ্টে বুক ফেটে যাচ্ছে। কেন আমার সাথেই এমন হতে হয়? টিপের শাশুড়ি মনে মনে ভাবছে এবার আর টিপের কথা শুনবে না, টিপের মাকে ফোন দিতেই হবে। ঝুম ভাবছে ভাইয়াকে এ সময়ে ভাবির পাশে খুব করে দরকার, কিন্তু ভাইয়া এখন কোথায় আছে জানি না। টিপ চোখ বন্ধ করে আছে। ঝুম টিপের চোখের দিকে তাকিয়ে আছে। টিপ যেন নিস্তেজ হয়ে পড়েছে, শরীরের প্রতিটা শিরা উপশিরা তার কাজ করা বন্ধ করে দিয়েছে, তারা যেন আজ বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। আর পথ চলতে চাইছে না। এত কিছুর মাঝেও টিপের পায়ের কাছে ছোট খামটা পড়ে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু কারো চোখে পড়েনি এখনো। হায়রে জীবন, মানুষ মুহূর্তেই কত দুর্ঘণ্টার মধ্য দিয়ে যেতে পারে, আল্লাহই একমাত্র মানুষের রক্ষাকর্তা। আজও টিপ আল্লাহর মুখ চেয়ে আছে। তিনি টিপের কপালে কি লিখেছেন তা শুধু তিনিই জানেন। অ্যাম্বুলেন্স এসে গেছে। টিপকে ট্রলিতে উঠানোর সময় ঝাঁকি লাগে টিপের পেটে।
টিপ ব্যথায় কুঁকড়ে ওঠে, এত যন্ত্রণা আর কিছুতে যে নেই। টিপ চিৎকার করতে গিয়ে নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। উমম উমম আওয়াজ হয়, হয়তো নিজের কষ্টটাকে প্রত্যেক মা এভাবেই সয়ে চলেছেন। আর আমরা আজ তার সন্তান হয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু সেই মায়ের নারী ছেঁড়া সন্তান আমরা। তাদের কথা আমরা ভাবি না। টিপের সাথে ঝুম আর রিসা উঠে গেছে। ঝুম হিমান্তের মোবাইলে ফোন দিচ্ছে বারবার, কিন্তু নট রিচেবল। ঝুম ভেবে অস্থির, মা যখন জিজ্ঞেস করবে তখন কি উত্তর দিব। টিপের শাশুড়ি থেকে গেলেন, কারণ তার এখন অনেক কাজ। টিপের কিছু হয়ে গেলে তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। তিনি টিপের ডায়েরি খুঁজে টিপের মায়ের কাছে ফোন দেন, কিন্তু কেউ রিসিভ করছে না। তিনি বারবার কল দিয়েও কাউকে পেলেন না। তারপর হিমান্তকে ফোন দেন, কিন্তু হিমান্তের ফোন অফ। টিপের শ্বশুরকে ফোন দেন, তার সাথে কথা বলে হাসপাতালের সবকিছু ঠিক করাতে বলেন। তারপর তিনি প্রয়োজনীয় সবকিছু নিয়ে তড়িঘড়ি করে হাসপাতালে চলে আসেন। ততক্ষণে টিপকে ওটিতে নেওয়া হয়েছে। টিপের কন্ডিশন খুব খারাপ, এখনই সিজার করাতে হবে। নার্স একটা কাগজ নিয়ে এলেন, টিপের শাশুড়ি সই করে দিলেন। হয়তো অপারেশন টেবিলে মারা গেলে সেই দায়ভার তারা নিবে না। হাতটা কেঁপে উঠল খানিকটা, মনে ভয় ঢুকে গেল, ধুকপুক করছে বুকের মধ্যে। টিপকে ফিরিয়ে আনতে পারব তো? ঝুম সেই থেকে এখনো কেঁদেই চলছে। হঠাৎ কি হলে গেল? টিপের শাশুড়ি ঝুমকে সান্ত্বনা দিচ্ছেন, রিসা এতদিন টিপের দেখভাল করেছে, আজ টিপের এমন অবস্থা ও চোখে দেখতে পারছে না। টিপ অপারেশন টেবিলে এখনো ব্যথায় কাতরাচ্ছে। কি আছে ওর ভাগ্যে জানা নাই। টিপকে স্পাইনাল এনেস্থিসিয়া দেয়া হয়েছে। টিপের সমস্ত শরীর যেন ধীরে ধীরে অবশ হয়ে গেছে। টিপের চোখ খোলা আছে, কিন্তু কোনো অনুভূতি নাই। সে এখন অন্য জগতে আছে। কিন্তু টিপের ব্লিডিং এখনো চলছে, সেটা নিয়ে চিন্তায় আছে সবাই। ইমিডিয়েটলি ব্লাড প্রয়োজন। নার্স বাহিরে এসে জানায় এখনই 2 ব্যাগ রক্ত রেডি রাখতে। প্যাসেন্টের কন্ডিশন ভালো না। এবার সবাই চিন্তায় পড়ে যায়। টিপের রক্ত বি পজিটিভ, পাওয়া খুব একটা কঠিন না। কিন্তু এখন কোথায় পাবে? ঝুম নিজের ব্লাড টেস্ট করিয়েছে, ও পজিটিভ। ডোনার পাবে কোথায় এখন? ঝুম আবারও হিমান্তের নাম্বারে ফোন দিচ্ছে, কিন্তু বরাবরের মতো সুইচ অফ বলেই চলছে। গুনে গুনে 20টা কল দেওয়ার পরেও একই কথা। ডাক্তার টিপের সিজার করছেন। টিপের প্রেশার বেড়েই চলছে ক্রমাগত। এভাবে বাড়লে অপারেশন টেবিলেই টিপের মৃত্যু ঘটতে পারে। আরও একজন ডাক্তার আসলো ওটিতে। সবাই খুব ভয় পাচ্ছে। টিপের পেটের পুরু চামড়াটা কাটা হয়েছে, যেমন করে কোনো পশুকে কাটা হয়। মানুষের শরীরও তো তেমনই। মোটা চামড়াটা কাটার সাথে সাথে দরদর করে রক্ত বের হচ্ছে, কিন্তু টিপটা বুঝতেই পারছে না। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবে, স্বপ্নের মতো তার চারপাশ সাজানো থাকবে। প্রতিটা দিন স্বামীর সাথে খুনসুটিতে কাটবে। ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়ি দৌড়ে বেড়াবে ছোট্ট বাবু। মা মা করে আধো আধো বুলিতে মুখরিত থাকবে চারপাশ। বুড়োদের মতো পাকা পাকা কথা বলবে, দিদুন মাম্মা পাপা ডাকতে ডাকতে হোঁচট খেয়ে পড়ে যাবে। আর মা বাবা তাকে পড়তে না দিয়ে হাত দিয়ে আগলে রাখবে তাদের সন্তানকে। বলবে মাম্মা তোমার কিচ্ছু হতে দেবে না তোমার মামুনি আর পাপা। সবার আদরের চোখের মনি থাকবে সে। সুখের সংসারে কখনো হাসি কখনো কান্নায় দিনগুলো ভালোই যাবে। সব যেন স্বপ্নপুরী, কিন্তু সবার জীবনে কি এমন ভালোবাসা থাকে? কারো কারো জীবনে অন্ধকারে ঢেকে যায়, আধারে হাতড়ে বেড়ায়,
ভালোবাসার মানুষটির সাপোর্ট পাওয়ার আশায় হাত বাড়িয়ে থাকতে চায়। চায় কেউ একজন শক্ত করে হাতে হাত রেখে বলুক, চিন্তা করো না, আমি আছি তো। কেউ বলুক, এত কেন ভাবছ, এই বরের উপর কি একটুও ভরসা নেই? দাম্পত্য জীবনে সবাই সুখী হতে পারে না, তবুও রাত শেষে দিন আসে, তবুও সকাল হয়, তবুও হাসি মুখে কাটাতে হয় প্রতিটা দিন। এটাই তো ভালোবাসা। ভালোবাসার জন্যই ভালোবাসা। তুমি আমায় খুব করে ভালোবাসো বলেই আমি ভালোবাসায় বিভোর হয়ে তোমাতে কাটাই সারাটা জীবন। একটা মেয়ের সারাটি জীবন কাটে স্বামীর ঘরে, কিন্তু সবাই তাকে ভালোবাসে, আবার তার কাছ থেকে এক্সপেকটেশনও থাকে। বউ এলে শাশুড়ি বিশ্রাম নেয়, দায়িত্বের ভার তুলে দেয় অচেনা মেয়েটার হাতে, যে এখনও এই পরিবারের সাথে নিজেকে মানিয়ে নিতেই পারেনি, যে এখনও শৈশবে কাটানো মুহূর্ত মনে হলে রান্নাবাটি সাজিয়ে হাসে, যার মন থেকে এখনও ছোট্ট নিষ্পাপ বাচ্চামো ভাবনা যায়নি। দায়িত্বের ভারে চাপা পড়ে মেয়েটা নিজেকেই হারিয়ে ফেলে। সবটুকু বিসর্জন দিয়ে সে সবার মন জোগাতে ব্যস্ত। তার আঁচলে মুখ মোছার অনেক মানুষ থাকলেও তার মাথার উপরে আঁচল ধরে একটু ছায়া দিতে কেউ ভাবে না। তবুও সে আরও একজন মা, বাবা, ভাই, বোন আর পরিবার পায়। কিন্তু এই যুগে এসে কেউই যৌথ পরিবার মানতে চায় না। কিন্তু আপুরা, তোমরা কি জানো, যৌথ পরিবারে যেমন কষ্ট, নানাবিধ কথা শুনতে হয়, তেমনি পরিবারে সবার ভালোবাসা, আদর, হাসিখুশি সবই পাওয়া যায়। তবে আগে পাওয়ার নয়, আগে দেওয়ার কথা ভাবতে হয় মেয়েদের। কারণ মেয়েদের আঁচলে ভালোবাসা দিয়েছেন সৃষ্টিকর্তা নিজের কথা না ভেবে অন্যকে বিলানোর জন্য। হ্যাঁ, এটাই নারী। তোমরা ভুলে যেও না সে নারী, তার আবদারটুকু ভুলে যেও না। রাতে একটা আচারের বয়াম এনে লুকিয়ে হঠাৎই চমকে দিয়ে যে খুশিটা দেখতে পাবে, তা কোটি টাকার বিনিময়েও কিনতে পারবে না। হ্যাঁ, এটাই নারী। নারী, তুমি নিজেকে এমন নারী তৈরি করো যাতে তুমি সবার কাছে দামি, সম্মানী, আদরের হয়ে থাকতে পারো। ভালো থাকুক সবসময় ভালোবাসার মানুষগুলো। চোখ বুঝে অনুভব করেও বলা হয় না ভালোবাসি, চেখের পাতায় পড়ে নেয়া হোক সেই ভালোবাসা। মুখ ফুটে না হয় নাই বললাম ভালোবাসি। সিজার করার পরে বাবুকে ট্রেতে রাখা হয়েছে। আঘাত খাওয়ার ফলে বাবুর বুকের খাঁচা, রিবসে আঘাত লেগেছে। বাবুকে তাড়াতাড়ি ক্লিন করে দেয়া হয়েছে। একজন বাবুকে কৃত্রিম শ্বাস দিচ্ছে। বাবুর হাত পা সব নীল হয়ে গেছে। অন্যদিকে টিপের এখনও জ্ঞান ফেরেনি, এখনও সেলাই করে আইসিইউতে রাখা হয়েছে। ব্লিডিং কমেনি, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। ডাক্তাররা চিন্তায় পড়ে গেছেন, মা বাচ্চা দুজনেই মৃত্যুর মুখে। ব্লাড ব্যাংক থেকে কোনো মতে এক ব্যাগ রক্ত জোগাড় করা হয়েছে। আরও রক্ত প্রয়োজন, কিন্তু কে করবে এসব? ঝুম, টিপের শাশুড়ি মাথায় হাত দিয়ে বসে আছেন। টিপ চোখ বুঝে নিস্তেজ দেহখানি নিয়ে পড়ে আছে আইসিইউতে। অবজারভেশনে রাখা হয়েছে ওকে। ঝুম বাবুর কাছে আছে। নার্সেরা অক্সিজেন লাগিয়ে কি যেন মেশিনের মধ্যে রেখেছে। বাবু এখনও চোখ মেলে তাকায়নি। টিপের ফুটফুটে এক মেয়ে হয়েছে, কিন্তু মা মেয়ে কেউই কাউকে দেখতে পায়নি এখনো। আদৌ কি পাবে দেখতে? বিধাতা ওদের সাথে কি করতে চলেছে? মা অধীর আগ্রহে 9 মাস সাধনা করেছে, একটু একটু করে নিজের রক্ত খাইয়ে বড় করেছে। পারবে তো সে মা ডাক শুনতে? হয়তো হ্যাঁ, নয়তো কপালে লিখন মেনে আবার চলতে হবে প্রতিদিনের মতো। টিপের শাশুড়ি টিপের পাশে বসে আছেন। তিনি টিপের মাকে ফোন দিলে অবশেষে তারা ফোন রিসিভ করলেন। কিন্তু ফোনের ওপাশে টিপের মা ছিল না, টিপের বাবা ছিলেন। টিপের বাবা খুব রাগী মানুষ, কিন্তু পুরুষ মানুষকে তো রাগেই শোভা পায়। তাই বলে কি তারা ভালোবাসতে জানে না? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। কে বলছেন আপনি? আসলে আমি টিপের শাশুড়ি বলছিলাম।
টিপের নাম শুনতাই মনের মধ্যে ঝড় উঠতে শুরু করল। নিজের মেয়েকে কি করে ভুলে যাবে, কিন্তু মুখে রাগ এনে বলেন, টিপকে আমরা কোনো টিপকে চিনি না। বেআই সাহেব রাগ করবেন না, মেয়ে একটা ভুল করে বসেছে, ক্ষমা করে দিন। আর আপনার মেয়ে এখন আইসিইউতে জীবন মরণের সাথে লড়াই করছে, আপনারা একটু আসেন, এসেই সবকিছু জানতে পারবেন। এখন রাখছি, আসসালামু আলাইকুম। টিপের বাবা চুপ হয়ে গেলেন। আদরের বড় মেয়ে আজ জীবন মরণের সাথে লড়াই করছে, এটা শুনে কোনো বাবা মাই ঠিক থাকতে পারে না। টিপের বাবা মা বোন সবাই হাসপাতালে চলে এসেছে। তারা তো কান্নাই করে দিচ্ছে, ভেবেছিলাম এতটা দিন মেয়ে নিজের সুখ খুঁজে নিয়েছে, ভালো থাকবে, থাকুক। কিন্তু আমার মেয়েটার এ কি হলো? টিপের বাবা। টিপের শাশুড়ি, এভাবে বলবেন না আপা, টিপের কিছুই হবে না। চোখের পানি মুছে, আপনার ছেলে হিমান্ত কোথায়? আর আমার দাদুভাই কোথায়? আমি দেখতে চাই। টিপের মা টিপের এই অবস্থা দেখে ভেঙে পড়লেন। টিপের বোনটা দূর থেকে দেখে কান্না করছে, এমনটা কেউ কল্পনাও করেনি কখনো। মানুষের কল্পনার বাইরেও অনেক কিছুই ঘটে। টিপের জ্ঞান ফিরেছে পুরো 6 ঘন্টা পর। চোখ মেলে তাকিয়ে নিজেকে বেডে আবিষ্কার করে, শরীরে প্রচণ্ড ব্যথায় নড়তেও পারে না। হাতে স্যালাইন লাগানো, শরীরে এতটুকুনো শক্তি নেই। তাছাড়া সিজারিয়ান অপারেশন করার পর শরীর নাড়াতেও পারছে না। কেমন যে লাগছে টিপের। বাবুর কথা মনে হতেই টিপ চিৎকার চেঁচামেচি শুরু করে। সবাই রুমে চলে আসে, কিন্তু শান্ত করতে পারে না। বাবুর কন্ডিশন একটু ভালো, তবে অবজারভেশনে রাখতে হবে। বাবুর ইনজুরি হয়েছে, শ্বাসকষ্ট হয়, আর সাথে খিঁচুনি। ও এতটুকুন বাচ্চা কিভাবে বাঁচবে, আর টিপকেই বা কিভাবে বুঝাবে? এত সব ঘটে যায়, কিন্তু হিমান্ত কিছুই জানে না। প্রত্যেকটা মেয়ের জীবনে এই সময়টায় তার হাজবেন্ডকে বেশি প্রয়োজন হয়। যদিও এ সময় সবাই বেশি কেয়ারিং করে, তবুও কিছু কিছু ডিফারেন্ট থাকে। তারা বউয়ের অপারেশনের সময়ও ইচ্ছে করে আসে না, কিংবা ছেলে না হওয়ায় ও অনেকে অখুশি হয়। আমাদের সমাজে এই প্রথাটা অনেক বেশি এখনো আছে। টিপের কান্নাকাটিতে টিপের বাবুকে ঝুম নিয়ে আসে, তারপর টিপের পাশে শুইয়ে দেয়। টিপ বাবুর কিউট মুখটার দিকে চেয়ে থাকে, কত মায়া, কত নিষ্পাপ এই ছোট সোনামণি। ওর ছোট ছোট হাত পা নাড়াচাড়া করছে, চোখ মেলে পিটপিট করে তাকাচ্ছে। টিপের চোখ থেকে অনবরত পানি পড়ছে। কলিজার টুকরোটা এতদিন আমার পেটেই ছিল, আমার শরীরের সাথে মিশে। তার প্রতিটা অনুভূতি আমি টের পেতাম। ও যখন ঘুরত, লাথি দিত, পজিশন চেঞ্জ করত, ওর প্রতিটা অনুভূতি আমি ফিল করতাম। এই অনুভূতিটা সত্যিই বোঝানো যায় না। মা হওয়ার অনুভূতি ভাষায় বর্ণনা দেওয়ার সাধ্য আমার নেই, শুধু এটুকুই বুঝি মায়ের বিকল্প মা। টিপ মেয়ের কপালে আলতো করে একটা চুমু খায়। তারপর বাবুর কানের কাছে মুখ নিয়ে বলে, আসসালামু আলাইকুম আম্মু, আপনি এতদিন আমার অংশ ছিলেন, আজ পৃথিবীর আলো আপনাকে দেখাতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কথা তিনি শুনেছেন। আপনাকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখব। কবে আমায় মা বলে ডাকবেন আপনি? আমার যে বড্ড মা ডাক শুনতে ইচ্ছে করছে, মনে হচ্ছে আমি ততদিন অপেক্ষা করতে পারব না। টিপের প্রতিটা কথা হৃদয় থেকে ভালোবাসা নিংড়ানো। টিপের কথা শুনে বাবু ওর মুখের দিকে তাকিয়ে আছে। বেশিক্ষণ বাহিরে রাখা যাবে না বাবুকে, তাই ঝুম নিতে গেলে টিপ বাধা দেয়। থাকুক না আর একটু। ঝুম টিপের মুখের দিকে তাকিয়ে চোখের পানি আটকে রাখতে পারে না। চলে যায়। টিপ বাবুকে অজস্র চুমু খায়, কষ্ট করে হলেও বাবুকে বুকের সাথে চেপে ধরে এক অনাবিল সুখ অনুভব করে। চোখ বন্ধ করে থাকে, আর বাবু ছোট ছোট হাত পা নাড়াচ্ছে, সে বুঝতে পেরেছে এটাই তার আসল জায়গা।
মায়ের কোলে হাসছে শিশু। প্রকৃতির এক চিরন্তন সত্য কথা, আল্লাহ প্রদত্ত। টিপ দেখে বাবুর শ্বাস করতে কষ্ট হচ্ছে। টিপ ভয় পেয়ে যায়। ঝুমকে ডাকলে ঝুম এসে নিয়ে যায়। টিপ চুপ করে শুয়ে থাকে, আর হিমান্তর কথা ভাবে কোথায় গেল সে। সবাই হিমান্তের কথা ভেবে ভয় পাচ্ছে, ছেলেটার কিছু হলো না তো। আর অন্যদিকে টিপের ফোনে আবার সেই আননোর নাম্বার থেকে ফোন। ঝুম ফোনটা টিপকে দিয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। কে আপনি? টিপ, আমি রিমি। ভুলে গেছো আমাকে? হিমিকার ফ্রেন্ড তুমি, তাই তো? হুম, কেমন আছো আপি বলো। আপি, আমি তো আলহামদুলিল্লাহ, তবে আমার তো বাবু হয়েছে, তাই একটু অসুস্থ। কি বলো, এটা তো ভালো খবর। তা হিমিকা জানে না? না, আমারই ওকে ফোন দিয়ে বলা হয়নি। আচ্ছা, হিমি কেমন আছে বলো। হুম, আছে ভালোই, তবে আপু বাবু সুস্থ আছে তো? তুমি সুস্থ আছো তো? বাবুর ইনজুরি হয়েছে আপু। এখন মোটামুটি সুস্থ। আপু, আমি একটা কথা বলতে তোমাকে ফোন দিয়েছিলাম, কালও দিয়েছিলাম, রিসিভ করনি তুমি। হ্যাঁ আপু বলো। আমি কাল অসুস্থ ছিলাম। আপু, ভাইয়াকে দেখলাম, কিন্তু তুমি এলে না। ভাইয়া কি কোনো কাজে এসেছে? কোথায় দেখেছ? টিপ অবাক হয়ে যায়। আপু, হিমিকাদের বাসায়। কেন, তুমি জানো না? ভাইয়া তোমাকে বলেনি? টিপ এবার চুপ মেরে যায়। আচ্ছা, আপনি বলেছিল, আমিই ভুলে গেছি। ভাইয়াকে বলবা আমায় যেন একটা ফোন দেয়। এখন রাখছি আপু। আচ্ছা আপু, এরপর আসলে ভাইয়ার সাথে তিনজন আসবা, মজাই হবে। টিপ ফোন কেটে চুপ হয়ে যায়। হিমান্ত সিলেট গেছে, আর আমাকে না জানিয়ে। কিন্তু কেন কেন বুঝতে পারছি না। টিপের মাথা ফেটে যাচ্ছে। তাকিয়ে দেখে টিপের মা বাবা দাঁড়িয়ে আছে সামনে। টিপের চোখ থেকে পানি পড়ে যায়। কতদিন পর তাদের দেখল টিপ, পারলে তো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরত। উঠতে গেলে টিপের মা এসে ধরে। পারবি না উঠতে, অস্থির হোস না, তোর শরীরটা ভালো না মা। মা বলে টিপ জড়িয়ে ধরে শোয়া অবস্থায়। টিপের মা ঝুঁকে টিপকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমায় মাফ করে দাও মা, আমি ভুল করেছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও মা। ওসব কথা বাদ দে মা, যা করেছিস ভুলে যা, মাফ করে দিয়েছি তো তোকে। সন্তান মা বাবাকে ভুললেও বাবা মা কখনো ভোলে না। বাবা মা সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। মা তো হয়েছিস, এখন বুঝবি মা হওয়ার কি জ্বালা। বাবা, তুমি কি এখনো এই মেয়েটার উপর রেগে আছো? টিপের বাবা টিপের পাশে এসে বসে। পুরুষ মানুষের কাঁদতে নেই, কিন্তু এতদিন পর মেয়েকে চোখের সামনে এই অবস্থায় দেখে তার বুকটা হাহাকার করে উঠে। তবুও লুকিয়ে রেখে হাসিমুখে বলে, আমার ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, আজ সে মা হয়েছে, আমি দাদুভাই হয়েছি, এর থেকে সুখের দিন কি হতে পারে বল। পুরনো কথা ভুলে যা টিপ, সমানে এগিয়ে চল। আমি তোকে সবসময় ভালো শিক্ষাটাই দিয়েছি, ভুল করে যখন ফেলেছিস শুধরে নে। সংসারটা সাজিয়ে নিজের ভবিষ্যৎটা সুন্দর করে নে। তাতেই আমি খুশি হব। তবে মনে রাখিস, আমি যেন তোর চোখে পানি না দেখি, তাহলে তোর কথা আমি শুনব না আর। কথাটা যেন মাথায় থাকে, তোর হাজবেন্ডকে বলে দিস। বাবা আর কিছু বলতে পারে না টিপ, কারণ বাবার মুখের উপর কথা বলা শিখেনি, তাই চুপ হয়ে যায়। খুব করে বলতে ইচ্ছে হয়, বাবা তোমার মেয়ে সুখে নেই, বাবা ভালো নেই তোমার মেয়েটা। বোনটা এসে দূরে দাঁড়িয়ে আছে। কি রে, তুই কি আমার কাছে আসতে লজ্জা পাচ্ছিস? না আপনি,
ভাবছি জিজাজি আমার কেমনে তোর মতো একটা ছিসকাদুনি মেয়ের প্রেমে পড়ল। হাউ ইট পসিবল? কানের কাছে মুখ নিয়ে এই তুই আবার তাজিব তাবিজ করে বশ করিসনি তো? হা হা হা। টিপ বোনের কথা শুনে হেসে দেয়, তুই তো সেই ফাজিল, বড় বোনকে কি সব বলছিস যা তোর বিয়ে হবে না কখনো। তাতে কি আমি তো একজনের আধিঘরওয়ালি হয়েই গেছি, চোখ টিপ দিয়ে। একদম ঠিক কথা বলছো মেরা শালি, আধিঘরওয়ালি, নো চিন্তা, তোমার বোনের দোয়ায় কিছুই হবে না। ওরা দুজন কথা শুনে দরজার দিকে তাকায়। চলবে।